তোমাদের সঙ্গে রয়েছি আমি অর্থী। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে গুছিয়ে বাছাই করা খবরগুলো নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য। আমরা এই সপ্তাহে বিস্তারিত খবরের দিকে নজর রাখবো, তবে তার আগে দেখে নেব কি রয়েছে এই সপ্তাহে হেডলাইন্সে। নন্দীগ্রামের সভাতে গিয়ে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই বাংলার মানুষ কোথাও প্রতিবাদের স্বরূপ, কোথাও আবার আরোগ্য কামনার্থে যোগ্য। অবশেষে অনুগামীদের জন্য সুখবর, বাড়ি ফিরলেন তৃণমূল সুপ্রিমো। তালিকা প্রকাশের পর থেকেই শুরু দেওয়াল লিখন। ছোট থেকে বড় সবাই ব্যস্ত নিজের নিজের দলের প্রার্থীর নাম লিখতে। আর তেমনই দেখা গেল সংযুক্ত মোর্চার প্রার্থী সপ্তর্ষি দেবকে। ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই প্রত্যেকটি দলের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। আর প্রার্থীর তালিকা প্রকাশের পর থেকে শুরু দেওয়াল লিখন। আসি বিস্তারিত খবর। নন্দীগ্রামের সভাতে গিয়ে গুরুতর আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তার অনুগামীরা কোথাও প্রতিবাদের সরব হন, কোথাও আবার তার আরোগ্য কামনার্থে যোগ্য করা হয়। তবে এবার তার অনুগামীদের জন্য সুখবর, বাড়ি ফিরলেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনার্থে প্রার্থনা করে যোগ্য করেন বিধাননগর 38 নম্বর ওয়ার্ডের প্রশাসক মণ্ডলীর সদস্য নির্মল দত্ত। এখানে যোগ্য করছি, কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নন্দীগ্রামে যেভাবে অ্যাটাক করেছে তার জন্য আজকে সেই এসএস ক্যাম্পে ভর্তি আছে, তার জন্য আজকে তাকে সুরক্ষিত করি যাতে যেন সুস্থ হয়ে বাড়ি আসে। অন্যদিকে মুখ্যমন্ত্রীকে দেখে আবেগে ভেসে পড়লেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। কোথাও আবার দিদির জন্যই পুরো বাংলা, আর আজকে দিদি হসপিটালে আছে, এটা আমাদের কারোই ভালো লাগছে না। সো এখন আমাদের প্রায়োরিটি হলো যে দিদি যাতে খুব শিগগিরই সুস্থ হয়ে উঠুক, আর ভগবানের কাছে এটাই প্রার্থনা। দেখুন, সেখানে আমরা বিষয়টাকে করবো না। এই কাজ পশ্চিমবঙ্গে করলে পশ্চিমবঙ্গের কাজকে বিরত করার কথা আমরা বলবো। ভারতীয় জনতা পার্টি যে উগ্রপন্থী যেভাবে শুভেন্দু বক্তব্য রাখছেন মমতা ব্যানার্জি সম্বন্ধে, তার কোনো শ্রদ্ধা ভক্তির বিষয়টাকে নিয়ে যে দলের বিষয় তার বিরুদ্ধে তীব্র ঘৃণা ছড়ানো, বিক্ষোভ জানানো এবং মমতা ব্যানার্জির সুস্থতা কামনা করার জন্য আমাদের সমস্ত কর্মীরা এখানে আমরা সংগঠিত হয়েছি। প্রতিবাদ মিছিলও করা হয়। তবে দিদির অনুগামীদের জন্য এবার সুখবর। দীর্ঘ 48 ঘন্টা পর এসএসকেএম থেকে বাড়ি ফিরলেন তিনি। হাসপাতাল সূত্রের খবর, 6 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। নতুন করে ব্যান্ডেজও করা হয় তার পায়ে। তবে হাসপাতালে আর থাকতে চাননি তিনি। তবে আগের থেকে অনেকটাই ভালো রয়েছেন। বাড়িতে গিয়ে কি কি নিয়ম পালন করতে হবে তা মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দেওয়া হয়। তবে 1 সপ্তাহ পরে আবারও 6 সদস্যের চিকিৎসকের টিম মুখ্যমন্ত্রীকে দেখবেন। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। তালিকা প্রকাশের পর থেকে সবাই নিজের নিজের দলের প্রার্থীর নাম লিখতে দেওয়ালে সবাই শুরু করে দিয়েছে। ঠিক তেমনই দেখা গেল সংযুক্ত মোর্চার প্রার্থী সপ্তর্ষি দেবকেও। সকাল থেকে বাড়ির সামনে কর্মী সমর্থকদের ভিড়। তাদেরকে সঙ্গে নিয়ে বাড়ির সামনে দেওয়াল লিখে প্রচারে রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী গৌতম দেব পুত্র সপ্তর্ষি দেব। কিভাবে প্রচার করবেন সেই নিয়ে গৌতম দেব দিচ্ছেন পরামর্শ। সপ্তর্ষি যখন রাস্তার বাড়ির সামনে দেওয়াল লিখছেন, সেই সময় ব্যালকনি দিয়ে নজর রাখছেন খোদ গৌতম দেব। এই প্রসঙ্গে তিনি জানান, না, বাবা তো সবসময় আমার কাছে কেন, আমার মতন 1000 1 লক্ষ ছাত্র যুব কংগ্রেসদের কাছে আইকন। সুতরাং তারা যেভাবে বাবার দিকে তাকিয়ে রয়েছে, আমিও ঠিক সেইভাবেই তাকিয়ে রয়েছি। গৌতম দেব আমার বাবা, সেটা আমার একটা বাড়তি পাওনা ঠিকই, কিন্তু তাকে তো শুধু একা আমি যে আমার জন্য সে রয়েছে সেটা নয়, সে সমগ্র পার্টির জন্য রয়েছে। এবং পার্টির কম বয়সী ছেলেমেয়েদের কাছে আজকেও গৌতম দেব একজন আইকন। সুতরাং আমি ঠিক তাদের মতনই তাকে একজন আইকন হিসেবেই দেখি। তিনি আশাবাদী তো বটেই। প্রচারের শুরুতে যেভাবে মানুষের সমর্থন পেয়েছেন তাতে তার খুবই ভালো লেগেছে। নির্বাচন তো 5 বছর অন্তরই হয়, কেউ জিতে কেউ বা হারে। রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করে, কিন্তু তারা নির্বাচন না থাকলেও রাজনীতির কাজ করতেন। নির্বাচনে জিতলেও করবেন, নির্বাচনে না জিতলেও করবেন। প্রচার কিভাবে সারবেন এ বিষয়ে তিনি জানান, বেশিরভাগ মানুষের বাড়ির দরজায় পৌঁছে যেতে চান তিনি। তৃণমূলের প্রার্থী তাপস চ্যাটার্জির লড়াই কতটা শক্ত হবে এ বিষয়ে তিনি বলেন, না দেখুন, লড়াই মানেই তো শক্ত, কোনো লড়াই সহজ হয় না। কিন্তু লড়াই মানে যেরকম শক্ত, আবার কোনো লড়াই না লড়ে হারও হয় না। লড়াই লড়তে হবে, জিততে হবে।
এটাই হচ্ছে কথা। সে তাপস চ্যাটার্জি হোক কি মমতা বন্দ্যোপাধ্যায় হোক কি নরেন্দ্র মোদী হোক, সিপিএম পার্টি যখন আমাকে প্রার্থী করেছে, সংযুক্ত মোর্চা যখন আমাকে প্রার্থী করেছে, তখন উল্টো দিকে কে দাঁড়িয়ে আছে সেটা তাপস চ্যাটার্জি না ববি হাকিম না মুকুল রায় না মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা ইম্পর্টেন্ট নয়। মানুষের এজেন্ডা নিয়ে নির্বাচনে নেমেছি, সাধারণ মানুষের কথা বলবার জন্য নির্বাচনে নেমেছি, সেটা বলবো। রিপোর্ট সল্টলেক বার্তা। ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর থেকে কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। তারপরে তালিকা প্রকাশের পরে শুরু হয়ে গেল দেওয়ালিখন। এখন নজর রাখুন সেই খবর। এবারের প্রার্থী তালিকা ঘোষণা হতেই দেখা গেল তৃণমূলের তারকা প্রার্থীর সংখ্যা অনেক, আর সেখানে জায়গা করে নিয়েছেন সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি। তাই রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি বিধাননগর পৌর নিগমের 19 নম্বর ওয়ার্ডের দেওয়াল লিখন ও কার্যালয় উদ্বোধনের মাধ্যমে নিজের প্রচার সারলেন। অদিতি মুন্সি বলেন, এলাকার মানুষ তার সাথে আছে ও তিনি আশাবাদী, এবং তিনি বলেন সততা তার একমাত্র সম্পদ। আজকের প্রচার এখান থেকে আমার শুরু হলো ওয়ার্ডে, যেখানে দেখতে পাচ্ছেন সব মহিলারা রয়েছেন, তাদেরকে নিয়ে আমার প্রচার শুরু হয়েছে। এলাকার মানুষজনকে নিয়ে, এলাকার মানুষজন আমার পাশে আছে, তা আপনারা দেখেই বুঝতে পারছেন, মহিলারাও পাশে রয়েছে। আর আশা করি সবটা ভালোই হবে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। সকল মানুষ সঙ্গে রয়েছে, আমি বিশ্বাস করি সততাই আমার একমাত্র সম্পদ। রিপোর্ট সল্টলেক বার্তা। কোভিড পরিস্থিতির জন্য থেমেছিল সবকিছুই, ঠিক তেমনটাই কিন্তু থেমেছিল বিভিন্ন ধরনের আলোচনা সভা। আর ঠিক সেজন্য চিকিৎসকেরাও কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করতে পারেননি এই কোভিড পরিস্থিতির জন্য। তবে সময় যতটা স্থিতিশীল হয়ে এসেছে, ঠিক সেই জন্যই 13 তারিখে একটি 5-তারা হোটেলে হয়ে গেল এই ডাক্তারদের, প্রায় 200 জন ডাক্তারদের নিয়ে একটি কনফারেন্স। নজর রাখো সেই খবরে। করোনা পরিস্থিতির জন্য যখন গোটা বিশ্ব থমকে গেছিল, ঠিক সেই সময় নির্ভয়ে লড়ে গেছেন আমাদের ডাক্তারেরা। সাধারণ মানুষকে সুস্থ করে তোলার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং জোটবদ্ধ। আর এই সব ফ্রন্টলাইনারদের আরও জোটবদ্ধ করার উদ্দেশ্যেই শহরের একটি 5-তারা হোটেলে একটি কনফারেন্স হয়ে গেল। অনুষ্ঠানে প্রায় 200 জন চিকিৎসক ছাড়াও আরও বহু বিশিষ্ট বর্গেরা উপস্থিত ছিলেন। আজকের আমাদের যে প্রোটেক্ট দ্য ওয়ারিয়ার্সের যে ফার্স্ট অ্যানুয়াল কনফারেন্স হচ্ছে, সেটা আমরা বেশ কিছুদিন ধরেই প্ল্যান করেই করেছি। কারণ বর্তমানে আমরা যেরকমভাবে আমাদের যাত্রাটা শুরু করেছিলাম আজ থেকে 1 বছর আগে 25 জন সমমনস্ক ডাক্তার বন্ধুদেরকে দিয়ে, তো সেখান থেকে আজকে বাড়তে বাড়তে অর্গানাইজেশন প্রায় মোর দ্যান 1000 ডক্টরস অল ওভার বেঙ্গল আমাদের মেম্বার্স হয়েছেন। এবং সেখান থেকে মেম্বারদের থেকে একটা অনেক দিন ধরেই একটা কথা আসছিল যে যদি একটা কনফারেন্স করে সব মেম্বারদেরকে একত্রিত করে একটা বড় করে একটা ফেলিসিটেশন সেরিমনি বলুন বা একটা কনফারেন্স করে, যেরকম বেসিক্যালি কোভিডের জন্য 1 বছর ধরে অনেক কনফারেন্স বন্ধ ছিল, সবটাই ভার্চুয়াল কনফারেন্স হচ্ছিল, ওয়েবিনার হচ্ছিল। তো ফিজিক্যালি এসে একটা কনফারেন্স যদি অর্গানাইজ করা যায়, সেখানে সব মেম্বারের সঙ্গে আলাপও হবে, যে মেম্বাররা কোভিড ওয়ারিয়ার হয়ে কাজ করছেন তাদেরকে ফেলিসিটেটও করা সম্ভব হবে। এবং গত 1 বছর ধরে আমরা যে কাজের মধ্যে রয়েছি বা আমরা যেসব কাজকর্ম করেছি, সেই সব কাজকর্মের মাধ্যমে আজকে আমরা 1 বছর যে পূর্তিতে এসে পৌঁছেছি, সেটাকে একটা ভালোভাবে সেলিব্রেট করা সম্ভব হবে। 1 বছর হলো প্রথম প্রোগ্রাম, প্রথম কনফারেন্স তৈরি হয়েছে। আমরা যারা মেডিকেল প্রফেশনে রয়েছি, তাদের কাছে তাদের সুখ দুঃখ, তাদের সমস্যা তুলে ধরার জন্য এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম ভীষণই সময় উপযোগী। এবং ইয়াং জেনারেশন যারা দূর দূরান্তের পৃথিবীর বিভিন্ন কোণে বসে আছে, আমাদের জুনিয়ররা, আমাদের সিনিয়ররা, তাদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে নানা অধ্যায় এবং নানা সমস্যা, শুধু নানা সমস্যাও নয়, নানা একাডেমিক এক্সেলেন্স, সমস্ত জায়গাকে এক জায়গায় আনার জন্য আমি প্রোটেক্ট দ্য ওয়ারিয়ারের সদস্য হিসেবে নিজেকে ধন্যবাদ করছি। দেখুন, প্রোটেক্ট দ্য ওয়ারিয়ার্স একটা ডাক্তারদের নিজেদের সংগঠন। এটা শুরু হয়েছিল কোভিডের সময়। ডাক্তারদের কাছে অনেক কিছুই তখন সীমিত, সারা পৃথিবীতেই বিভিন্ন পিপি শর্টেজ থেকে অনেক কিছু ছিল। সেই সময় আমাদের কয়েকজন বন্ধু শুরু করে, পরে আমরা এতে যোগ দিই। আর এখন সেটা একটু ওয়াইডার স্কেলে, যাতে আমাদের যারা ওয়ারিয়ার ফ্রন্টলাইন ডাক্তার, তাদের যেভাবে হেল্প করা যায়।
তো আজকের এই প্রোগ্রামটা কোভিডের সময় যে ডাক্তাররা প্রাণপণ পরিশ্রম করেছিল মেনলি তাদেরকে ফেলিসিটেট করার জন্য করা, এবং তার সাথে আজকের দিনে কিছু রিলিভেন্ট ইস্যু। একটা হচ্ছে যে মেডিকো লিগাল অ্যাসপেক্ট, যে এখন ডাক্তারি জিনিসটা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে, কারণ আমাদের পেশেন্টের সাথে সাথে সবসময় লিগাল অ্যাঙ্গেল দেখতে হয়। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। পদ্মফুলের ঐতিহাসিক ব্রিগেড সমাবেশে প্রধান বক্তাই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সেদিনই তিনি আরো একটা চমক দিলেন বাংলার মানুষকে। চলো দেখে নেব সেই চমক। সকাল থেকেই কোথাও নরেন্দ্র মোদীর ছবি, কোথাও দিলীপ ঘোষ, কোথাও আবার সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ছবি নিয়ে দলে দলে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন সকলেই। শিয়ালদা হোক বা ধর্মতলা ময়দান চত্বর, রাস্তা জুড়ে ছেয়ে যায় বিজেপির পতাকা। আর এই ব্রিগেডের শ্রেষ্ঠ চমকই ছিল বাংলার ভূমিপুত্র মিঠুন চক্রবর্তী। আগের রাতেই তিনি কলকাতায় পৌঁছন আর তারপরেই সাক্ষাৎ করেন কৈলাশ বিজয়বর্গিয়ার সাথে। এদিন এক বিজেপি কর্মী সমর্থক দাবি করেছেন তৃণমূল সরকারকে উৎখাত করে এই বাংলায় সোনার বাংলা গড়বে নরেন্দ্র মোদী সরকার। এদিন কি বলেছেন প্রধানমন্ত্রী, চলুন একবার দেখে নেওয়া যাক। साथियों, देश के सबसे बड़े राज्य से लेकर देश के सबसे छोटे राज्य तक मैं भारतीय जनता पार्टी के माध्यम से आज जनता की हम लोग सेवा कर रहे हैं। कमल के फूल में बंगाल की मिट्टी की खुशबू है, इसलिए ही कहा जा रहा है लोकसभा में टीएमसी हाफ, लोकसभा में टीएमसी हाफ। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, দেখতে থাকুন সল্টলেক বার্তা। ফিরে আসি ছোট্ট বিরতির পর। ঘাত প্রতিঘাত পেরিয়ে খবরের ঘন ঘটা, 9 পেরিয়ে 10-এ পা, ভালোবাসায় পাক্ষিক সল্টলেক বার্তা। পত্রিকা থেকে সাপ্তাহিক ডিজিটাল, বদলাবে শহর, বদলাবে খবর। আপনার এলাকার চোখে দেখা ভালো কাজ ক্যামেরাবন্দি করুন মুঠোফোনেই আর পাঠিয়ে দিন আমাদের। আপনার খবর পছন্দ হলে স্থান পাবে আমাদের সংবাদে। মাসের সেরা মন ভালো করা খবরকে পুরস্কৃত করব আমরা। খবর পাঠাতে হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। শীতকাল মানে সোয়েটার কিংবা কাশ্মীরি শল, তবে এবার আর সুদূর কাশ্মীরে পাড়ি দিতে হবে না। সল্টলেকে রয়েছে কাশ্মীরের এশিয়া ইন্টারন্যাশনাল সল হাউস অর্থাৎ কৃষ। সল্টলেক বিএম 174 গেলে মিলবে বিভিন্ন ধরনের কাশ্মীরি শল এবং সোয়েটার। এছাড়াও রয়েছে কাশ্মীরি ড্রাই ফ্রুটসের সম্ভার। তাহলে আর দেরি কেন, চটপট আপনার ওয়ার্ড্রোব কালেকশনে বাড়িয়ে ফেলুন কাশ্মীরি শল এবং সোয়েটারের সংখ্যা। ঘাত প্রতিঘাত পেরিয়ে খবরের ঘন ঘটা, 9 পেরিয়ে 10-এ পা, ভালোবাসায় পাক্ষিক সল্টলেক বার্তা। পত্রিকা থেকে সাপ্তাহিক ডিজিটাল, বদলাবে শহর, বদলাবে খবর। ফিরে এলাম বিরতির পর। 2021 বিধানসভা নির্বাচনের বিভিন্ন রকমের চমক কিন্তু বাংলার মানুষ ইতিমধ্যেই দেখতে পাচ্ছে। বিভিন্ন রকম কায়দায় কিন্তু প্রচার চলছে। তবে এবার টুম্পা সোনা খেলা হবে পর লালিদের নতুন চমক লুঙ্গি ডান্সের প্যারোডি। চলুন নজর রাখবো এই মজার খবরের দিকে। রাজ্যে যখন ভোটের হাওয়া, তখন রাজনীতিতে চলছে নতুন কালচারের জ্যাকেট নিজেদের শরীরে চাপানোর খেলা। ভোট প্রচারে এবার আর স্লোগান নয়, সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংকে হাতিয়ার করছে রাজনৈতিক দলগুলি। যুব সম্প্রদায়ের মন জয় করতে বামেদের হাতিয়ার যেমন টুম্পা, কতবার ব্যালেট খুলে টিপেছি জোড়া ফুলে
ভেবে নিয়ে শেষে বুঝলাম গিয়ে পিসি টালির চালের মালই পদ্মের চালে টুম্পা তোকে নিয়ে ব্রিগেড যাবো টুম্পা চেনে ফ্ল্যাগে মাঠ সাজাবো টুম্পা আকাশে তুলবো আওয়াজ টুম্পা মোদি দিদি সব ভোগে যা টুম্পা এই টুম্পা ব্রিগেড চল। অন্যদিকে তৃণমূলের হাতিয়ার খেলা হবে। DJ Bulbul mixing. এবার লুঙ্গি ডান্স গানের প্যারোডি দিয়ে ভোট প্রচার বাম জোটের। গরিবের টাকা নিল সারদার ছিপে কয়লা থেকে বালি ভাইপোরি গ্রিপে জমিয়ে ঘুষ নিল এসএসসি টেটে কাঠমানিও নিল কলেজের গেটে গরিবের টাকা নিল সারদার ছিপে কয়লা থেকে বালি ভাইপোরি গ্রিপে জমিয়ে ঘুষ নিল এসএসসি টেটে কাঠমানিও নিল কলেজের গেটে এবার করবো ওদের মান চোর 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 কুপোকার এবার করবো খতম খেল দাঙ্গাবাজ হবে ফের হাল ফেরাও লাল ফেরাও লাল ফেরাও হাল ফেরাও হাল ফেরাও লাল ফেরাও লাল ফেরাও হাল ফেরাও হাল ফেরাও লাল ফেরাও লাল ফেরাও হাল ফেরাও হাল ফেরাও লাল ফেরাও লাল ফেরাও হাল। ট্রেন্ডিং গান নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জে মেতেছে দুই শিবির, তার মাঝেই গান গেয়ে নিজেই ট্রেন্ডিংয়ে তৃণমূল নেতা মদন মিত্র। দিদি তোমার ভালোবাসায় আমরা আছি বিন্দাস পাই দিদি মানে এই বাংলার সবার মনে লাইফ লাইন পাবলিক সব বোঝে ভরসার লোক খোঁজে পাবলিক সব বোঝে ভরসার লোক খোঁজে রামের বলে লাভের লোভে গদ্দাররা খোঁজে মনোবিদরা বলেন গান মানুষের মন ছুঁয়ে যায়, তাই এবার ভোট প্রচারে গানকেই হাতিয়ার রাজনৈতিক দলগুলির। তবে সব গান না, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং গান, আর তাতেই মন মেতেছে নেটিজেনদের। তাই বলাই যায় লুঙ্গি ডান্স থেকে ও লাভলি 21-এর পিচে সবাই দিচ্ছে গুগলি। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। সারদা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এবার ডেকে পাঠানো হলো ইডি দপ্তরের সমীর চক্রবর্তীকে। সারদা কেসে ইডি দপ্তরে ডেকে পাঠানো হলো সমীর চক্রবর্তীকে। সকাল 11টা নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে আসেন। মূলত সারদা কাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকেরা। কিছু কাগজ আনতে বলা হয়েছে, সেগুলো আমি এনেছি। কি স্পেসিফিক্যালি কোনো মানে এগুলো নিয়ে আমি একটি কথাও বলবো না। যা বলার এটা তদন্ত হচ্ছে, তদন্তে আমি সম্পূর্ণ সহযোগিতা করছি। যা বলার এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আপনাদের বলবে। দেখুন, আগে যে কাগজগুলো চাওয়া হয়েছিল সেগুলো হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের একটা অর্ডার ছিল, যে অর্ডারের ভিত্তিতে ক্যালকাটা হাইকোর্ট মহামান্য আদালতের অর্ডারের ভিত্তিতে আমি চ্যানেল 10-এ টাকা ইনভেস্ট করেছিলাম এবং আমার পকেট থেকে আমি 1,62,00,000 টাকা আমি দিয়েছিলাম। সেটা 2013 সালের সেপ্টেম্বর মাস থেকে, মাফ করবেন, নভেম্বর মাস থেকে শুরু করে 2014 সালের মে মাস পর্যন্ত। কাগজপত্র নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান যে এই নিয়ে তিনি কোনো কথাই বলবেন না। তদন্তে তিনি সম্পূর্ণ সহযোগিতা করছেন, যা বলার ইডি আধিকারিকেরা বলবেন। তিনি আরও জানান যে তিনি কলকাতা হাইকোর্টের নির্দেশে এর ভিত্তিতে একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে টাকা বিনিয়োগ করেছিলেন এবং তার পকেট থেকে প্রায় 1,62,00,000 টাকা দিয়েছিলেন 2013 সালের নভেম্বর মাস থেকে 2014 সালের মে মাস পর্যন্ত। তার কোর্টের কপি, ব্যাংক ডিটেলস সবই দিয়েছিলেন। আরও কিছু কাগজ আধিকারিকেরা চেয়েছিলেন, সেগুলো তিনি নিয়ে এসেছেন। 2013 সালের নভেম্বর মাস থেকে 2014 সালের মে মাস পর্যন্ত
তার কোর্টের কপি, ব্যাংক অ্যাকাউন্টস আমি সবই দিয়েছিলাম। আরও কিছু কাগজ ওনারা চেয়েছেন, সেগুলো আমি নিয়ে এসেছি। তারপরে জীবনে কোনো দিন নয়, উল্টে দিয়েছি 1,62,00,000 টাকা, এবং তারপরে সেটা নিয়ে আমি সিবিআইয়ের কাছেও টাকা ফেরত চেয়েছিলাম। পরে আমি শ্যামল সেন কমিশনের কাছেও টাকা চেয়ে আমি আবেদন জানিয়েছিলাম। আমি জীবনে কোনো দিন কারো কাছ থেকে কোনো টাকা নিইনি। আমি পকেট থেকে আপনাদের মতো সাংবাদিক ভাইদের বাঁচানোর জন্যে, তারা যাতে খেতে পায়, তাদের পরিবার যাতে ঠিক থাকে, তার জন্যে চ্যানেল 10-এর সাংবাদিকদের বাঁচানোর জন্যে 180 জনের ওপর সাংবাদিক ছিল। আমি 10 মাস ধরে চেষ্টা করেছি নিজের পকেট থেকে টাকা দিয়ে। রিপোর্ট সল্টলেক বার্তা। সোম এবং মঙ্গলবার গোটা দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন কর্মী এবং ব্যাংকের বিভিন্ন ইউনিয়নের সদস্যরা। নজর রাখো সেই খবর। সাপ্তাহিক ছুটি এবং ধর্মঘট এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বেসরকারীকরণ নিয়ে বেশ কয়েক দফা দাবি নিয়ে পরপর 4 দিন ব্যাংক বন্ধ। শনি রবি 2 দিন সাপ্তাহিক ছুটি, এছাড়াও সোম এবং মঙ্গলবার থাকছে ব্যাংক ধর্মঘট এবং এর ফলেই ব্যাংক বন্ধ থাকছে। এর ফলেই হতে পারে এটিএম পরিষেবাও বন্ধ। ফলে সপ্তাহের কর্মব্যস্ত দিনে ভোগান্তির শিকার হতে চলেছেন গ্রাহকেরা, তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। রাস্তায় রাস্তায় গজে উঠছে মন্দির, কি অবাক লাগছে? তো অবাক লাগলেও কিন্তু এটাই সত্যি। এমনই ঘটনা ঘটছে বিধাননগরে। চলুন নজর রাখো সেই খবর। ফুটপাত তুমি কার? তার উত্তর আমাকে যে দখল করে আছে তার। বিধাননগরের বুকে ক্রমশই গড়ে উঠছে মন্দির। বিভিন্ন রাস্তা ফুটপাত দখল করে, যাতায়াতের পথ বন্ধ করে, বুলেভার্ড বন্ধ করে গড়ে উঠছে মন্দির ব্যবসা। এইসব মন্দির দখল করেই চলেছে বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপের জন্য, কিন্তু তার কোনো প্রতিবাদ নেই। বড় রাস্তা, বাইরের হসপিটালের সামনে থেকে শুরু করে বাজার পর্যন্ত গড়ে উঠেছে এই মন্দির। এই মন্দির বিধাননগরের বুকে অন্যান্য ব্যবসার সাথেই রাতে মন্দির ব্যবসা কি নতুন করে মাথা গজাচ্ছে? এই প্রশ্নের উত্তর দেবে কে? ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। এই সপ্তাহের মতো খবর এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও গুছিয়ে বাছাই করা খবরগুলো নিয়ে হাজির হব শুধুমাত্র আপনাদের জন্য। তবে তার জন্য আপনাদের যা করতে হবে, আমাদের ফেসবুক পেজে লাইক করে রাখতে হবে, তাহলে আপনারা বিভিন্ন খবরের আপডেট পেয়ে যাবেন। আর তার সাথে যেটা করতে হবে তা হলো আমাদের ইউটিউব চ্যানেলটি, অর্থাৎ সল্টলেক বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। আর যে কথাটা আপনাদের প্রত্যেক সপ্তাহে বলে থাকি, আপনার মুঠো ফোনে মন ভালো করা খবরটি বন্দি করে আমাদের পাঠিয়ে দিন। আমরা সেরা খবরটিকে অবশ্যই পুরস্কৃত করব এবং আমাদের খবরের মধ্যে, মন ভালো করা খবরের মধ্যে সম্প্রচারিত করব। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন। নমস্কার।